Hello student, welcome back with another lecture. Today we are going to discuss about force vibration. তার আগে আমরা যেটা চলছিল সেটা একটু রিক্যাপ করে নিই। আমরা চলছিলাম অবমন্দিত কম্পনে। প্রথমে আমরা পড়েছিলাম মুক্ত কম্পন, যেই ক্ষেত্রে প্রত্যনায়ক বল কাজ করবে বাকি কোনো বল কাজ করবে না, তাহলে এ এর মান ম্যাক্সিমাম পেয়েছিলাম, ভি এর মান ম্যাক্সিমাম পেয়েছিলাম। তারপরে আমরা পড়েছিলাম তির্যক, তারপরে পড়েছিলাম অনুদৈর্ঘ্য, তারপরে আমরা চলে এসেছি ইন রিয়ালিটি, মানে বাস্তবে যা ঘটে। তাহলে বাস্তবে যা কম্পন হয় বা দেখতে পাই সেটা হচ্ছে অবমন্দিত কম্পন। তাহলে এই ক্ষেত্রে কি প্রত্যনায়ক বল কাজ করবে, বাকি ফোর্সও কিন্তু কাজ করবে। যেহেতু ফোর্স কাজ করবে তাহলে কি বিস্তারটা আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা রেট অফ ডিক্রিমেন্ট দেখেছিলাম, এটা কিন্তু কনস্ট্যান্ট পাবো প্রত্যেক ক্ষেত্রে। পরের গল্প দেখেছিলাম যে মুক্ত কম্পনের বিস্তার সবসময় কি হবে, বেশি হবে। তাহলে অবমন্দিত কম্পন প্রাথমিক A1 যদি দেখি বিস্তারটা, তাহলে কি হবে, মুক্ত কম্পন অপেক্ষা বেশি হবে না, বা মুক্ত কম্পনের বিস্তার সবসময় কি হবে, বেশি হবে। এখন আমরা দেখব পরবশ কম্পন বা ফোর্স ভাইব্রেশন। কথার মধ্যে কি আছে, ফোর্স মানে ওকে জোর করে বা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে কি হচ্ছে, কম্পিত হচ্ছে। আমরা যদি দেখে থাকি যে দোলকলা যেগুলো ঘড়ি থাকে, সেই পেন্ডুলামটা কিন্তু সবসময় কিন্তু সমপরিমাণ দুলতেই থাকে। তাহলে কি ইন রিয়ালিটি বা বাস্তবে কি হচ্ছে, অবমন্দিত কি হচ্ছে, কম্পন হচ্ছে। তাহলে কি হবে, একটা সময় পর স্থির হয়ে উচিত চাওয়া ছিল, বিস্তার আস্তে 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 স্থির হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু কি হয়, ঘড়িটা কিন্তু আমরা দেখি না। তাহলে পরবশ কম্পন কখন বলবো, যখন একটা পিরিয়ডিক বা পর্যায়বৃত্ত বল এক্সটার্নাল ভাবে অ্যাপ্লাই হবে। যত পরিমাণ, এই ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, এই যে এই পরিমাণটা, তাহলে আস্তে আস্তে কি বিস্তার এতটা কমেছে, এই ক্ষেত্রে এতটা কমেছে, এই ক্ষেত্রে এতটা কমেছে, এই ক্ষেত্রে এতটা কমেছে। এবার এই ক্ষেত্রে কি হয়, পরবশ কম্পনের ক্ষেত্রে কি হয়, একটা ফোর্স, পিরিয়ডিক ফোর্স বা পর্যায়বৃত্ত বল প্রয়োগ করা হয়। এই ক্ষেত্রে ঘড়ির ক্ষেত্রে যদি গল্প বলি, সেই ফোর্সটা কে অ্যাপ্লাই করে, সেই এনার্জিটা কে অ্যাপ্লাই করে বা কে প্রদান করে, সেটা হচ্ছে আমাদের ব্যাটারি। ঘড়িতে যা ব্যাটারি লাগানো হয় সেই ব্যাটারিটাই কিন্তু এই ক্ষেত্রে প্রদান করে, যাতে করে বিস্তার যেটা আছে দোলনের সেটা কিন্তু সমান থাকে। ঠিক আছে। তাহলে অবমন্দিত কম্পনের ক্ষেত্রে যদি পরবশের গল্প বলি, তাহলে কি হচ্ছে, এই যে অবমন্দিত কম্পনের ক্ষেত্রে বিস্তারটা যে এতটা কমছে, সেই পরিমাণ বিস্তার, মানে এই পরিমাণ বিস্তারের জন্য যতটা এনার্জি বা ফোর্স দরকার, সেই পরিমাণ ফোর্স যদি আমি অ্যাপ্লাই করি বাইরে থেকে, তাহলে কম্পনটা কি হবে, কম্পনটা আবার আগের মতো হবে, A1 এর সমতুল্য হবে। কখনোই মুক্ত কম্পনের বিস্তারের সঙ্গে সমান হবে না বা যেতে পারবে না। যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এই A1, এক্ষেত্রেও আমরা এই পাবো A1, এটাও A1, এটাও A1, A1 এর সব সমান বিস্তার থাকবে কিন্তু, ঠিক আছে। এই জিরোর গল্প কিন্তু আসবে না, মুক্ত কম্পনের বিস্তারের সঙ্গে সমান হবে না আমরা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলেও। তাহলে আমরা এখন পরবশে যাই। তাহলে মুক্ত কম্পনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, মুক্ত কম্পনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বিস্তার কি হবে, ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের রেজিস্টোরিং ফোর্স কাজ করছিল। 2 নম্বর দেখলাম, কি দেখলাম, যে অবমন্দিত, এই গ্রাফ দেখলাম যে অবমন্দিত এক্সটার্নাল ফোর্স আর বাকি রেজিস্টোরিং ফোর্স কি হবে, দুটোই অ্যাপ্লিকেবল হবে। তাহলে একসঙ্গে কি হবে, আস্তে 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 ডিম হয়ে যাবে। এবার এখানে যতটা পরিমাণ বিস্তার কি হচ্ছে, ডিম হচ্ছে বা কমছে, সেই পরিমাণের জন্য যতটা এনার্জি থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, একটা পর্যায়বৃত্ত বল অ্যাপ্লাই করব। ঠিক আছে, পর্যায়বৃত্ত বল, পিরিয়ডিক ফোর্স যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে প্রথম ক্ষেত্রে যতটা বিস্তার কমেছিল সেই পরিমাণ এনার্জি কিন্তু দিতেই থাকবো। পর্যায়বৃত্ত, এটা কি হচ্ছে, ক্রমাগত কমছে, তাহলে এটা কি হচ্ছে, ক্রমাগত ফোর্স দিবে বা এনার্জি দিবে বা কাজ করবে সিস্টেম। ঠিক আছে, তাহলে কি হবে, বিস্তারটা এই মতো মানে প্রাথমিক অবমন্দিত প্রাথমিক যেটা বিস্তার, সেই বিস্তারটা কি থাকবে, মেনটেন থাকবে, কি করে, পর্যায়বৃত্ত বল অ্যাপ্লাই করার পর। তাহলে কোনো কণা যখন পর্যায়বৃত্ত বলের জন্য কি হতে, কম্পিত হতে থাকে, তখন সেই কম্পনটাকে আমরা কি বলবো, পরবশ কম্পন। এই ক্ষেত্রে যদি দেখি কোনো কণা প্রত্যানয়ক বল এবং বাকি বলের ক্রিয়ায় যখন কম্পনশীল হবে, তখন সেটাকে বলবো অপমন্দিত। এই ক্ষেত্রে কি হবে,
এই ক্ষেত্রে কি হবে, আস্তে আস্তে বিস্তারটা কমবে, কিন্তু একটা পর্যায়বৃত্ত বল অ্যাপ্লাই করার পর কি হবে, পর্যায়বৃত্ত বলের জন্য কি হবে, কম্পিত হতে থাকবে, তখন সেটা হয়ে যাবে পরবশ কম্পন। তাহলে গ্রাফটা কিরূপ হবে, গ্রাফটা যদি দেখি টাইমের সঙ্গে, তাহলে এটা আমরা কি ধরবো, A0। A0 সমতুল্য হতে পারবে না, কি হবে, মুক্ত কম্পনের প্রাথমিক যেটা কম্পন ছিল সেই বরাবর কিন্তু বিস্তারটা আমরা পাবো। এই ক্ষেত্রে এই ভ্যালুটা হচ্ছে A0 মুক্ত কম্পন, কিন্তু মুক্ত কম্পনের সঙ্গে সমান হবে না। অবমন্দিত কম্পনের প্রথম বা প্রাথমিক কম্পন যেটা ছিল সেই কম্পনের সঙ্গে কি থাকবে, চলতে থাকবে এই মতো করে। যদি পর্যায়বৃত্ত বল আমরা অ্যাপ্লাই করা বন্ধ করে দিই, সেটা কি হবে, আবার অবমন্দিত হয়ে কিছুক্ষণ পর স্থির হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরবশ কম্পন মানে এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করবো। ফোর্সটা অবশ্যই কি হবে, পর্যায়বৃত্ত ক্রমাগত আমাদের ফোর্স অ্যাপ্লাই করতে হবে। একবার করে যদি থেমে যায় তাহলে হবে না, কারণ এখানে কি হচ্ছে, ক্রমাগত বিস্তার কমছে, তাহলে আমাকে ক্রমাগত কি হতো, ফোর্স বেশি করতে হবে বা ক্রমাগত ফোর্সটা চালিয়ে যেতে হবে, যাতে করে কি হয়, বিস্তারটা সমান থাকে। ঠিক আছে, তাহলে প্রত্যানায়ক বল বাকি অন্যান্য বলের ক্রিয়া যখন কোনো একটা কম্পন হয় তখন সেটা বলবো অবমন্দিত, বিস্তারটা কি হবে, আস্তে আস্তে কিন্তু স্থির হয়ে যাবে। সেম যখন এই দুটো বলের ক্রিয়ায় কোনো কম্পনশীল যখন কণার কম্পন হচ্ছে তাহলে কি হবে, বিস্তারটা কমে যাবে। আর বিস্তারটা যদি মেনটেন রাখি তাহলে সেক্ষেত্রে কি হবে, পর্যায়বৃত্ত বল অ্যাপ্লাই করতে হবে, যার জন্য কম্পনটা কি হবে, সেম বিস্তার পাওয়া যাবে। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে আমরা কি পাবো, পাবো, বিস্তারটা সমান পাবো, তখন সেই কম্পনটাকে আমরা বলবো পরবশ কম্পন। এবার মুক্ত কম্পন এবং পরবশ কম্পনের মধ্যে যদি আমরা পার্থক্য দেখতে যাই তাহলে কি হবে, মুক্ত কম্পনে আমাদের কিন্তু কি হয়, প্রত্যানায়ক বল কাজ করে। এই ক্ষেত্রে পরবশ কম্পনের ক্ষেত্রে কিন্তু একটা পর্যায়বৃত্ত বলের জন্য কণা কম্পন হতে থাকে। 2 নম্বর গল্প হচ্ছে মুক্ত কম্পনের ক্ষেত্রে অনুনাদ পাবো না বা প্রযোজ্য হয় না। এই অনুনাদ কি, আমাদের পরের গল্প। পরবশ কম্পনের ক্ষেত্রে আমাদের অনুনাদ হয় বা প্রযোজ্য হয়। এই ক্ষেত্রে কি হচ্ছে, মুক্ত কম্পনের ক্ষেত্রে কি হচ্ছে, মুক্ত কম্পন অনন্তকাল অবধি কি থাকবে, চলতেই থাকবে। নিউটনের ফার্স্ট ল, এক্সটার্নাল ফোর্স যদি অ্যাপ্লাই না হয় তাহলে কি হবে, গতিশীল বস্তু গতিশীলই থাকবে। ঠিক আছে, এই ক্ষেত্রে কি হচ্ছে, যদি পর্যায়বৃত্ত বল আমি যদি বন্ধ করে দিই সেটা কি হয়ে যাবে, সেটা আবার অবমন্দিত কম্পনে চলে আসবে, আবার আস্তে 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 কিন্তু রেস্টে চলে আসবে। এখন আমাদের গল্প হচ্ছে অনুনাদ বা রেজোনেন্স। ঠিক আছে, চলি। সো এখন আমরা দেখব অনুনাদ বা রেজোনেন্স। অনুনাদ তো একটু আগে কি পড়লাম, একটু আগেই পড়লাম আমরা অবমন্দন কম্পন, যেটা আস্তে আস্তে কি হচ্ছে, এক্সটার্নাল ফোর্স থাকার জন্য বিস্তারটা আস্তে 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 কমে যাচ্ছে। সেই বিস্তার মেনটেন রাখার জন্য আমরা কি করলাম, পর্যায়বৃত্ত বল অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, পর্যায়বৃত্ত বল অ্যাপ্লাই করার পর কি হচ্ছে, ওই যে অবকম্পনের প্রাথমিক যেটা কম্পনের বিস্তার ছিল সেই বিস্তারটা কি হচ্ছে, মেনটেন থাকছে। এবার রেজোনেন্স কি, রেজোনেন্স হচ্ছে ওই জিনিসটাই যদি অবমন্দন কম্পনের যদি অবমন্দন কম্পনে যদি আমরা পর্যায়বৃত্ত বল অ্যাপ্লাই করি, এবার সেই বলের জন্য যদি বিস্তারটা মুক্ত কম্পনের সঙ্গে সমান হয়ে যায়, হ্যাঁ একটু আগে কি বললাম যে নর্মালি হয় না, নর্মালি হয় না। A0 কি থাকে সবসময়, A1 যদি ধরি তাহলে A1 থেকে বড় থাকে। তো এখন কি বলছি, যদি অবমন্দিত কম্পন হচ্ছে সেখানে আমি যদি পর্যায়বৃত্ত বল অ্যাপ্লাই করলাম, বল অ্যাপ্লাই করার পর যদি দেখি যে মুক্ত কম্পনের বিস্তার এবং ফোর্স অ্যাপ্লাই করার পর যদি এই কম্পনের বিস্তার কি হচ্ছে, দুটো সমান হয়ে গেছে, তখন সেই কম্পনটাকে বলবো আমরা রেজোনেন্স বা অনুনাদ। ঠিক আছে, নর্মালি হয় না কিন্তু হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ঠিক আছে, এর কিন্তু আমরা অ্যাপ্লিকেশনও দেখব, 100% তো যাওয়া যাবে না, কিন্তু একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন অনুযায়ী দেখি। তাহলে এখানে কি বললাম, যে আমি একটু আগে দেখলাম যে কোনো একটা কণা অনুনাদ কম্পন করছে, তাকে যদি আমি পর্যায়বৃত্ত বল অ্যাপ্লাই করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে বিস্তারটা সমান হবে, কার সমান হবে, অনুনাদ কম্পনের প্রাথমিক বিস্তারের সঙ্গে সমান হবে। এবার এই ক্ষেত্রে কি করলাম, এটা হচ্ছে A0 আর এই হচ্ছে A। পর্যায়বৃত্ত বা পিরিয়ডিক ফোর্স অ্যাপ্লাই করার পর কি হয়েছে,
পিরিয়ডিক ফোর্স যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে, অবমন্দনের প্রাথমিক যেটা বিস্তার ছিল সেটা কি থাকবে, মেনটেন থাকবে। ঠিক আছে, যদি কোনো ক্রমে যদি কোনো ক্রমে যদি কোনো ক্রমে কি বললাম, পর্যায়বৃত্ত বল অ্যাপ্লাই করার পর যদি বিস্তারটা কি হয়, মুক্ত কম্পনের সঙ্গে সমান হয়ে যায়, মুক্ত কম্পনের সঙ্গে কি হয়ে যায়, সমান হয়ে যায়, তাহলে এটা হচ্ছে A0, এটা হচ্ছে A, দুটো যদি সমান হয়ে যায় তখন তার কম্পনকে আমরা বলবো অনুনাদ। আর একটু আগেই বা প্রিভিয়াস লেকচারে আমরা দেখলাম যে মুক্ত কম্পনের ক্ষেত্রে A সর্বাধিক হয় এবং V সর্বাধিক হয়, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমরা দুটো জিনিস পাবো, একটা পাবো বিস্তার অনুনাদ, কারণ আমরা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি তার জন্য নাম হচ্ছে অনুনাদ। তাহলে এই ক্ষেত্রে বিস্তার অনুনাদ কি পাবো, আমরা সর্বাধিক পাবো, কারণ হচ্ছে মুক্ত কম্পনের সঙ্গে কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তারপরে 2 নম্বর পাবো বেগ অনুনাদ, সেই ক্ষেত্রেও আমরা কি পাবো, এটা সর্বাধিক, কারণ মুক্ত কম্পনের ক্ষেত্রে কি হয়, বিস্তার এবং বেগ ম্যাক্সিমাম থাকে, তাহলে এই ক্ষেত্রেও আমরা কি পাবো, দুটো ম্যাক্সিমাম পাবো। আশা করি বোঝা গেছে। অনুনাদ কিছুই নয়, পরবশ কম্পনের একটা স্পেশাল কেস। অনুনাদ কিন্তু কি পড়লো, পরবশের মধ্যেই পড়লো। এবার পরবশের মধ্যে আরেকটা জিনিস ঢুকে আছে, সেটা হচ্ছে অবমন্দিত কম্পনস। অবমন্দন কম্পনকে কি করছে, পর্যায়বৃত্ত বল অ্যাপ্লাই হচ্ছে, যাতে করে কি হচ্ছে, এই অবমন্দ কম্পনের প্রথম বিস্তারটা মেনটেন থাকছে, প্রাথমিক বিস্তারটা যদি কোনো ক্রমে মুক্ত কম্পনের সঙ্গে সমান হয়ে যায় তাহলে সেটাই হচ্ছে রেজোনেন্স। আমরা নর্মালি বাসি ইউজ করেছি, সেতার ইউজ করেছি, গিটার ইউজ করেছি, সেই ক্ষেত্রে কি করা হয়, গিটার তারের ভিতরের অংশটা কি থাকে, ফাঁপা থাকে বা ফাঁকা থাকে, তাহলে এয়ার মলিকুল থাকে, তাহলে এয়ার মলিকুলের জন্য একটা কি কম্পন আছে এয়ার মলিকুলের, তো এমনভাবে সেট আপ করা হয় যে এয়ার মলিকুল কি হয়, ম্যাক্সিমাম বিস্তার লাভ করতে পারে। ঠিক আছে, গিটারের মধ্যে এমনভাবে সেট আপ করা হয় যে এয়ার মলিকুল যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করে তাহলে কি এয়ার মলিকুলগুলো ম্যাক্সিমাম কম্পিত হতে থাকে, এবং তারের যে সাউন্ড থাকে সেটা যদি কি হয়, দুটো সমপাতিত হয়ে যায়, যদি মিক্সড আপ হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে কি পাবো, আমরা সাউন্ডটা ম্যাক্সিমাম পাবো। সেতার, বাসি, গিটারের ক্ষেত্রে এই জিনিসগুলো অ্যাপ্লিকেবল হয়। ঠিক আছে, নেক্সট চলে আসবো আমরা মিউজিক্যাল গল্পে। তাহলে এখন আমরা দেখব সুরযুক্ত শব্দ বা মিউজিক্যাল যেগুলো গল্প আছে। তাহলে প্রথমেই দেখবো আমরা সুরযুক্ত শব্দ। সুরযুক্ত শব্দ, তাহলে কি বলছে, এটা বলছে সনকের 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 নিয়মিত সনকের নিয়মিত পর্যায়বৃত্ত সনকের নিয়মিত পর্যায়বৃত্ত কম্পনের ফলে উৎপন্ন শব্দ। তাহলে জিনিসটা কি, তাহলে সনকের নিয়মিত পর্যায়বৃত্ত কম্পনের ফলে উৎপন্ন শব্দ। সনক বলতে আমরা নর্মালি এখানে বুঝবো ছোট জিহ্বা। ছোট জিহ্বাটা কি হচ্ছে, নর্মালি কম্পিত হচ্ছে, তাহলে কম্পন যে হচ্ছে মানে একটা কম্পাঙ্ক আসছে, কম্পাঙ্কটা কি থাকে, সুমধুর বা কনস্ট্যান্ট রেট থাকে। যদি আমি দেখি যে নর্মালি 220 হার্টজ বা 200 থেকে 220 হার্টজ অবধি কি হচ্ছে, কম্পনটা আসছে, তাহলে আমাদের কানে কি লাগবে, সুমধুর লাগবে। যদি আমরা নর্মালি দেখি যে একজন হাততালি দেয়, তাহলে কি লাগবে, একটু বিকট লাগে সময় সময়, কিন্তু পুরো ক্লাস যদি একসঙ্গে হাততালি দেয় তখন কি হয়, শুনতে ভালো লাগে। ঠিক আছে, পুরো ক্লাস যদি একসঙ্গে হাততালি দেয় তাহলে শুনতে ভালো লাগে। অ্যাকচুয়াল কি হচ্ছে, সেই ক্ষেত্রে কম্পাঙ্ক যেটা হাততালি দেওয়ার পর একটা ওয়েভ ক্রিয়েট হচ্ছে বা কম্পন ক্রিয়েট হচ্ছে, সেই কম্পাঙ্কের মান যদি কি থাকে, অ্যাভারেজ থাকে প্রত্যেক ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে শুনতে ভালো লাগে। যেমন আমরা যদি সবাই একসঙ্গে গান করি তখন শুনতে ভালো লাগে। ঠিক আছে, তার উল্টোটা কি, সুর বর্জিত শব্দ। সুর বর্জিত শব্দ, এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে মানুষ কি করে, বাজার যদি যায় তাহলে হই হট্টগোল চারিদিকে, আলাদা আলাদা, কেউ চিৎকার করছে, কেউ আস্তে কথা বলছে, কেউ মিডিয়াম কথা বলছে, তাহলে প্রত্যেক ক্ষেত্রে কি কম্পাঙ্কটা আলাদা হচ্ছে, একটা অ্যাভারেজ ভ্যালু পাওয়া যাচ্ছে না, তাহলে কি হচ্ছে, খটখটে বা
বিদঘুটে একটা শব্দ আসছে, তাহলে সেই শব্দগুলোকে আমরা কি বলবো? সুরবর্জিত, বা বলতে পারি সনকের অনিয়মিত পর্যায়বৃত্ত কম্পনের ফলে উৎপন্ন শব্দ। সুরযুক্ত মানে সুমধুর, তাহলে কি থাকবে? কম্পাঙ্কটা প্রায় কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে, প্রায় কনস্ট্যান্ট থাকবে। এখানে সুরবর্জিত মানে কম্পাঙ্ক আলাদা আলাদা। কেউ দেখছি আমি 600 হার্টজে কথা বলছে অ্যাজ এক্সাম্পল, বা কোনো একটা শব্দ শুনতে পাচ্ছি সেটা হচ্ছে 60 হার্টজ, কোনো ক্ষেত্রে আবার 200 হার্টজ, কোনো ক্ষেত্রে আবার 550। তাহলে কি আলাদা আলাদা কি হচ্ছে? কম্পাঙ্কর শব্দ আসছে, তাই জন্য এখানে কি লাগবে? সুর বর্জিত শব্দ। এবার আসছি সুর। একটা হচ্ছে সুর, ঠিক আছে, বা টোন। বলছে যে সুরযুক্ত শব্দে একটি মাত্র কম্পন থাকে, তাহলে আমি যদি দেখি, আমি অনেকগুলো কথা বললাম, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যদি অড দেখি, অড শব্দ তার কম্পাঙ্ক যদি দেখি, তাহলে সেটাই কি হয়ে যাবে? সুর। স্বর কত হবে? স্বর। তাহলে যে সুরযুক্ত শব্দে কি থাকবে? একাধিক কম্পন থাকবে। যে সুরযুক্ত শব্দে কি থাকবে? একাধিক কম্পন। আগেই বললাম সুরযুক্ত মানে কি? কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক যেটা থাকবে সেটা প্রায় সেম থাকবে। তাহলে কি সুরযুক্ত শব্দে একটি মাত্র, যেখানে একটি মাত্র কম্পন থাকবে তখন সেটা হয়ে যাবে সুর। এবার যখন মানে অনেকগুলো শব্দ থাকবে সেটা হয়ে যাবে আমাদের নর্মালি কি বলবো? একাধিক কম্পন যখন থাকবে বা একাধিক শব্দ থাকবে তখন সেটা হয়ে যাবে স্বর। এবার আমি একটা গল্প লিখি। গল্পটা হচ্ছে 200 হার্টজ, 300 হার্টজ, 400 হার্টজ, 500 হার্টজ, 600 হার্টজ। তাহলে এই যে আমি শব্দ লিখলাম, 6টা শব্দ লিখলাম, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমি মূল সুর কাকে বলবো? এই ক্ষেত্রে আমি মূল সুর কাকে বলবো? সর্বনিম্ন কম্পাঙ্ক যার আছে, সর্বনিম্ন কম্পাঙ্ক যার আছে সেটাই কি হয়ে যাবে? মূল সুর। গট ইট? এই ক্ষেত্রে কত হবে তাহলে অ্যান্সার? 200 হার্টজ। তাহলে কি সর্বনিম্ন কম্পাঙ্ক মানে একাধিক কম্পাঙ্কের মধ্যে যার কম্পাঙ্কটা সর্বনিম্ন থাকবে সেটাই কি বলবো আমরা? মূল সুর। মূল সুর বাদে যতগুলো অবশিষ্ট কি থাকবে? কম্পাঙ্ক পড়ে থাকবে, অবশিষ্ট কম্পাঙ্ক পড়ে থাকবে সেটা কি হবে? উপসুর। সেটাকে বলবো আমরা উপসুর। তাহলে এই ক্ষেত্রে কত? 300, 400, 500, 600, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে সমমেল। মূল সুরের সরল গুণিতক। কি বললাম? মূল সুরের সরল গুণিতক যেগুলো থাকবে সেগুলোকে আমরা কি বলবো? গুণিতক। সেগুলোকে বলবো আমরা সমমেল। অ্যাজ এক্সাম্পল, সরল গুণিতক মানে কি? 1, 2, 3, 4 মূল সুর যা থাকবে তাকে কি করবো? 1 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ চলতে থাকবে। তাহলে প্রথমটা কি আছে? মূল সুর হচ্ছে 200। তাহলে 200 ইন্টু 2, 200 ইন্টু 3, 4 এক্সেল চলতে থাকবে। তাহলে কি পাবো? 200। তাহলে এখানে আমরা পাবো 400, পরেরটা আমরা পাবো 600। তাহলে এটাকে বলবো আমরা প্রথম সমমেল। যেটা উপসুর সেটাই কিন্তু প্রথম সমমেল, এটা হচ্ছে দ্বিতীয় সমমেল, এটা হচ্ছে তৃতীয় সমমেল। যদি 800 থাকতো তাহলে সেটা হতো চতুর্থ সমমেল। পরের পয়েন্ট হচ্ছে আমাদের মূল সুরের দ্বিগুণ। মূল সুরের দ্বিগুণ, তাহলে সেটা কত হবে? সেটা হবে 400। এই 400টাকে বলবো আমরা অষ্টক। এই 400টাকে আমরা কি বলবো? অষ্টক। 400 আর সেটাকে আমি বলবো অষ্টক, ঠিক আছে। তাহলে 200, 300, 400। তাহলে সর্বনিম্ন কম্পাঙ্ক যেটা থাকবে সেটা হবে মূল সুর। মূল সুর বাদে যতগুলো অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে উপসুর। এবং মূল সুরের সরল গুণিতক যতগুলো পাবো সেগুলোকে বলবো সমমেল। তাহলে একের জন্য ফার্স্ট সমমেল বা প্রথম সমমেল,
2 এর জন্য দ্বিতীয় সমমেল, 3 এর জন্য তৃতীয়, 4 যদি থাকে তাহলে চতুর্থ, 5 থাকলে পঞ্চম, এবং মূল সুরের যদি দ্বিগুণ হয় অষ্টক, অষ্টক সবসময় একটাই পাবো, সেটা হচ্ছে এই ক্ষেত্রে 400। তোমরা সবাই কমেন্ট করবে, আমি একটা সিরিজ দিচ্ছি 100, 200, 300, 400, 500, 600। তোমরা সবাই কমেন্ট করবে দিস, যে এখানে মূল সুর, উপসুর, সমমেল এবং অষ্টক। ঠিক আছে, আজ এই অবধি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী চ্যাপ্টারে তরঙ্গ গতি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।